আব্দুল তুষার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি ভালো আছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে শুনতে পাচ্ছি। আপনি অনেক ব্যস্ত মানুষ, কিন্তু আমাদের ব্যস্ততা যখন এক জায়গায় এসে মেলে তখন আমি আপনার অনুষ্ঠানে আসতে পারি, আমার খুব ভালো লাগে। আর আপনাকে এবং আপনার দর্শকদেরকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে ঈদ মোবারক জানাই। আপনি খুবই জনপ্রিয় এবং আমার পরিচিতদের মধ্যে অনেকে আপনার ভক্ত। তারা বলে যে আহ, সবার নাকি চুল পাকে, কিন্তু আপনার মতো করে কারো চুল পাকে না। আর বয়স হলে চুল পড়ে যায়, কিন্তু আপনারটা পড়ে নাই। সেজন্য তারা আপনার অ্যাপিয়ারেন্সেরও ভক্ত, শুধু যে কথার সেটা না। না, আপনার তো দাড়ি গোঁফ পেকেছে। কিন্তু সেটা নাকি আপনার মতো হয় নাই। এটা হচ্ছে আর একজন কি মজার ব্যাপার। আমি ভক্তদের একটা আলাদা ব্যাপার থাকে, বুঝছেন, ভক্তরা না আপনাকে আমাদের ভালোবাসে। আমরা যেহেতু আমরা আসে এই অনুষ্ঠানটা আমরা আলাপচারিতার ভঙ্গিতেই করি, এবং আমার ধারণা আমাদের দর্শক যারা আছেন ওনারাও এটাই পছন্দ করেন। ওনারা আমাদের সঙ্গে ইনভলভ হচ্ছেন। তো আমি একটা গল্প দিয়ে আলোচনাটা শুরু করি। আমি একসময়, আপনি নিশ্চিত তো আপনার সঙ্গে আপনার পরিচয় ছিল। তো ভাই, এই, আমাদের যখন জনকণ্ঠে ছিলাম তখন তো হ্যাঁ, খান সেখানে জনকণ্ঠের জাদ্রেল জাদ্রেল হ্যাঁ, সম্পাদক। সম্পাদক ছিলেন। এবং উনি খুব, মানে খুবই, ওনার কাছে অনেক কিছু শিখেছি আমরা। এবং ওনার কাছে বেশ হাস্যরস মাঝে মাঝে, উনি গম্ভীর মুখে মাঝে মাঝে হাস্যরস করতেন। তা আমার মনে আছে একবার আমাদের ওখানে, তখন আমাদের ডেপুটি চিফ রিপোর্টার ছিলেন খায়রুল আনোয়ার মুকুল, মুকুল ভাই। পরবর্তী সময়ে উনি আপনার এনটিভির হেড অফ নিউজ ছিলেন। তো মুকুল ভাই আহ চুল ছিল কাঁচা, গোঁফ ছিল পাকা। গোঁফ আধা পাকা আধা কাঁচা ছিল। একদিন অফিসে তো ভাই বললেনি, আচ্ছা মুকুল, তোমার এটা গজানো 20-22 বছর পরে এটা গজিয়েছে, তো এটা আগে পাকলো কেন? তো আপনারও উপরের দিকে কালো না, আছে। এটা হচ্ছে বুদ্ধিতে হয়, বুঝছেন। মানে আপনি দেখবেন অমিতাভ বচ্চনেরও একই অবস্থা। অমিতাভ বচ্চনেরও দাড়ি পেকেছে। তো ব্যাপারটা হচ্ছে বুদ্ধিতে হয় মনে হয়। বুদ্ধি মনে হয় খানিকটা আমাদের, যেহেতু মুখে প্রকাশিত হয়, আমাদের কথাবার্তার ভেতর দিয়ে, এই জন্য। যাই হোক, চুল পাকুক আর না পাকুক, আমরা আলোচনা চালিয়ে যাব। তুষার ভাই, ঈদ গেল, আপনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন, আপনার প্রতি ঈদের শুভেচ্ছা থাকলো। আহ ঈদের এই সময়টা আপনার কেমন কেটেছে এটা আমরা জানতেই চাইবো। ঈদের দিন ঢাকা শহরে কেমন ছিলেন? আমি অবশ্য ঢাকা শহরে নেই, আমি এখন বগুড়াতে আছি, কারণ আমার শ্বশুর বাড়ি বগুড়া। এবার ঈদে আমি আমার শ্বশুর বাড়িতে এসে ঈদ করেছি। এবং এখানে এসে খুবই খোলামেলা, খুবই আপনি শান্ত একটা পরিবেশ পেয়েছি। আপনি ঢাকা শহর কেমন দেখলেন? আর দ্বিতীয় কথা হলো, আমরা সংবাদ মাধ্যমে যখন জব করতাম, এখনো করি, আমরা কিন্তু সবসময় খেয়াল করি দেশের যারা কর্তা ব্যক্তি, যাদের একটু হাসি, একটু কান্না, একটু রাগের উপর দেশের সাধারণ মানুষের ভাগ্যের অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। সেই লোকগুলো ঈদ কেমন করলো, ঈদের দিন তারা কেমন আচরণ করলো, পরস্পরের সঙ্গে তারা কতটুকু মিলিত হতে পারলো, এই বিষয়গুলো কিন্তু আমরা আসলে খেয়াল করি। কারণ আমরা মনে করি তারা যখন সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন, তখন আমাদেরও কিছু সম্ভাবনার সুযোগ থাকে। তো সেগুলো নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, কেমন দেখলেন? ঢাকা শহরের আমি জন্ম থেকে বাসিন্দা। তো আমি যেটা দেখলাম সেটি হচ্ছে যে ঢাকা শহর থেকে অনেক লোক বের হয়ে যাওয়ার পরেও কিছু কিছু জায়গাতে যানজট হয়েছে। কারণ যেখানে সবুজ আছে কিংবা একটু বিনোদনের বা ঘোরাঘুরির একটা জায়গা আছে, সেখানে প্রচুর মানুষ চলে গিয়েছেন। যেমন আমি সংসদ ভবনের আশেপাশে আহ চন্দ্রিমা উদ্যান বলে যে জায়গাটা আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার যেখানে, তার আশেপাশে অনেক মানুষ গিয়েছে এবং তারা সেখানে হাঁটাহাঁটি করছে, এবং এত বেশি লোক যে সেখানে যানজট তৈরি হচ্ছে। কিছু কিছু পয়েন্টে ব্যাটারি রিক্সার উল্টাপাল্টা আচরণের কারণেও যানজট তৈরি হচ্ছে। তবে পেট্রোল পাম্পগুলিতে লাইন ছিল না। এর কারণ হচ্ছে ঈদের আগের দিন রাতে অধিকাংশ গাড়িতেই তারা ফুল ট্যাঙ্ক করে দিয়েছেন, যে কারণে পেট্রোল পাম্পগুলিতে লাইনের পরিমাণ কমেছে। তারপরও রেশনিং কিন্তু আজকে থেকে শুরু হয়েছে, কারণ আমি আজকে একজনকে দেখেছি, তিনি পেট্রোল পাম্পে লাইন দিয়ে আবার তেল নিতে তিনি গিয়েছেন। আর এর বাইরে যেটি আমি উপলব্ধি করেছি সেটি হচ্ছে ঢাকা শহরটা বেশ সুন্দর, এবং ঢাকা শহরের ফুটপাতগুলি বেদখল হয়ে থাকে বলে, এবং বাজারগুলির সামনে রাস্তায় বাজার বসে, সেই কারণে আমরা ঢাকা শহরে অনেক সুবিধা দিয়ে আমরা উপভোগ করতে পারি না। আমি তো ঢাকা শহরে জন্মেছি,
পুরনো ঢাকায় থেকেছি ছোটবেলায়, তারপরে নতুন ঢাকায় এসেছি, এবং এই যে ঢাকা শহরের পরিবর্তনটা আমি চোখের সামনে দেখেছি। তো এই পরিবর্তনটা আসলে ঢাকা শহরকে ধ্বংস করে ফেলছে, এটা আমি উপলব্ধি করেছি আবারও। কারণ মানুষের চাপে বিপর্যস্ত হয়ে ঢাকা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে মানুষ নাই, সেজন্য ধুলা, ধোঁয়া, ঢাকা শহরের ময়লা হওয়া, দুর্গন্ধযুক্ত এলাকাগুলি এই 2-3 দিনের মধ্যে দুর্গন্ধ কমে গিয়েছে। আহ, এই ব্যাপারটা উপলব্ধি করেছি। তবে যেটি ঘটেছে, মানুষ কমে যাওয়াতে জনপ্রতি মশার পরিমাণ বেড়েছে। মানে আগে 3 কোটি লোকের জন্য যে মশা ছিল, এখন মনে করেন 1 কোটি লোকের জন্য সেই মশা। এবং ঢাকা শহরের যে 12টা বাজিয়ে গিয়েছেন এই প্রশাসক মেয়র ইউনূস আমলের, আহ, সেটা উপলব্ধি করেছি। উনি তো মশা মারেনি নাই। এখন নতুন মেয়র প্রশাসক এসেছেন, সেই নতুন প্রশাসক মেয়র কি করেন এটা দেখার ইচ্ছা আমার ঈদের পরে। আমি একটু একটু ঠিক রাজনীতি নয়, বাট একটু মানুষের মানে আচরণগত কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আমরা গত ঈদে দেখেছি যে জাতীয় ঈদগাতে ডক্টর ইউনূস সাহেব এসেছিলেন, কিন্তু আমরা এর আগের বছরগুলোতে সবসময় দেখতাম জাতীয় ঈদগাতে রাষ্ট্রপতি অবশ্যই আসতেন, উনি ঈদগাতে নামাজ পড়তেন এবং সেখানে যারা নাকি সরকারের প্রধানত সরকারের সিনিয়র মন্ত্রীরা থাকতেন। তো আমরা গতবার ডক্টর ইউনূসকে একাই দেখেছি, ওনার সঙ্গে ওই সময় যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি আসতেন না, নাকি আসতে উনি বলেছেন নাকি আসতে দেওয়া হতো না। এবার আমরা দেখলাম রাষ্ট্রপতি এসেছেন এবং প্রধানমন্ত্রী এসেছেন, তাদের মধ্যে বেশ কোলাকুলিও হলো। এই জিনিসটা আপনার কাছে আসলে কেমন লেগেছে? এটি বিরল দৃশ্য, কেননা বহুদিন যাবৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন নারী। 91 সালের পর থেকে কোনো পুরুষ তো প্রধানমন্ত্রী হন নাই। তো যে কারণে একই ঈদগাতে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ার কোনো সুযোগ ছিল না প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির। প্রধান উপদেষ্টার সময় সুযোগটা তৈরি হয়েছিল, কিন্তু প্রধান উপদেষ্টা এক রাজকীয় চেয়ারে বসে, পাশে টেবিল রেখে, পানির বোতল রেখে, আহ এমনকি পেছনে তার পাহারাদার লোকজনও ছিল, এবং তিনি সেইভাবে নামাজ পড়েছেন। রাষ্ট্রপতিকে আসতে দেন নাই, মহামান্য রাষ্ট্রপতি সেটা কিন্তু একটি সাক্ষাৎকারে বলেছেন। তো তার এই কারণে আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় দৃশ্যটা দেখতে পারি নাই। কিন্তু এইবার মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তার প্রাপ্য মর্যাদা দিয়েছেন, এবং তারা মুসলিম হিসেবে একে অন্যকে আলিঙ্গন করেছেন। এই আলিঙ্গন কিন্তু প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির আলিঙ্গন না, এটা হচ্ছে ঈদের নামাজে সকল মুসলিম সমান, এবং সেইখানে যে কারোর সঙ্গে আলিঙ্গন একজন মুসলিম করবে আরেকজন মুসলিমের সাথে, যে কোনো ব্যক্তি মর্যাদা কিংবা আর্থিক অবস্থান কিংবা বংশগৌরব কিচ্ছু সেখানে থাকে না। তো সেই হিসেবে এটা আমার ভালো লেগেছে যে তারা মুসলিম হিসেবে একই ঈদগাতে নামাজ আদায় করেছেন, এবং তারা একে অন্যের সঙ্গে যে আমরা যেটা করি মুলাকাত করেছেন, মুসাফা করেছেন। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি যে একজন পুলিশ তাকে স্যালুট দিয়ে তারপরে তার সঙ্গে আলিঙ্গন করছে। এই দৃশ্যগুলি ভালো লাগে, কারণ রাজনীতিবিদরা যদি মানুষের কাছে আসেন, ক্ষমতা তো মানুষকে দূরে ঠেলে, এবং ক্ষমতা একটা দেয়ালের মতো। সাধারণ মানুষের সঙ্গে ক্ষমতাবানদের একটা পার্থক্য ক্ষমতা নিজেই তৈরি করে দেয়। তো সেই জায়গাতে অন্তত কিছু মানুষ সুযোগ পেয়েছেন, এত ব্যবধানে, ক্ষমতার ব্যবধানটা চিন্তা করেন, এত ব্যবধানের মানুষের সঙ্গে তারা আলিঙ্গন করতে পারছেন। এবং যেটা ট্রু এসেন্স অফ ব্রাদারহুড, এই যে আমরা বলি সকলেই ভাই ভাই, সকলেই ভাই বোন, সেটার যে মূল চেতনা, সেই জায়গাটা আমরা উপলব্ধি করেছি। আপনি কি মনে করতে পারবেন অথবা আপনি কি খেয়াল করেছেন কোথাও যে আমাদের গতবার ঈদের নামাজের সময় আমাদের সরকার প্রধান ডক্টর ইউনূস ছিলেন, এবার ডক্টর ইউনূস ঠিক কোথায় ঈদের নামাজটা পড়েছেন আপনি কি জেনেছেন? না, জানি নাই। আমি এই বিষয়টা স্টেটাসও দিয়েছিলাম। আমি আশা করেছিলাম তিনি যেহেতু চট্টগ্রামের ভাষায় রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছিলেন, এটা কিন্তু রোহিঙ্গাদের ভাষা না, এটা চট্টগ্রামের ভাষা। রোহিঙ্গারা আরাকানি ভাষায় কথা বলে। রোহিঙ্গাদের যে ভাষাটা, তার সঙ্গে চট্টগ্রামের ভাষার অনেক মিল আছে, যে কারণে তারা চট্টগ্রামের ভাষা বোঝে। তো তিনি চট্টগ্রামের ভাষায় একটা বক্তৃতা দিয়ে রোহিঙ্গাদেরকে আশা প্রকাশ করেছিলেন যে তারা তাদের ওইখানে আরাকানি নামাজ পড়বে, এবং তিনি এরকমও বলেছিলেন যে তাদের সঙ্গে তিনিও নামাজ পড়বেন। আমি পুরো বক্তৃতাটা শুনেছিলাম, কোন একটা জায়গায় এটাও বলেছিলেন বলে আমার যতটুকু স্মৃতিশক্তি বলে। আমি আশা করেছিলাম অন্তত তিনি যে আশাটা দিয়েছিলেন, সেই আশাটা না হলেও উনি অন্তত রোহিঙ্গাদের সাথে গিয়ে নামাজটা পড়বেন। কারণ তিনি তো বলেছিলেন যে তারা নিজ দেশে ফিরে যাবে। তো নিজ দেশে ফিরে যাবে, একজনকেও উনি পাঠাতে পারেন নাই। এবং সারাক্ষণ ওনার অন্তর্বর্তী সরকার মিথ্যাচার করেছে। প্রথমে বলেছিল তারা ফিরে যাবে, তারপরে
তাদেরকে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। নিজেকে খেলোয়াড় দাবি করেছিলেন, যে কত বড় খেলোয়াড়, বাংলাদেশ এখন খেলোয়াড়ের জায়গায় পৌঁছেছে। এতদিন নাকি বাংলাদেশ খেলাতে যেতে পারে নাই, বাংলাদেশ এখন খেলোয়াড়ে পরিণত হয়েছে, এটা উনি বলেছিলেন একটা বক্তৃতায়, একটা পুরো মাঠে বক্তব্যে। এবং তারপরে এই গুতেরে, যে এই যে আহ, জাতিসংঘের মহাসচিব, উনি নাকি এখানে এসে রোজাও রেখে ফেলেছিলেন। অমুসলিম কি করে রোজা রাখে ব্যাপারটা বুঝি না, উপবাস হবে অমুসলিম যদি রাখে, আর মুসলিম রাখে রোজা, দুইজনের তো একই ধর্ম না। কিন্তু উনি বললেন যে উনি রোজাও রেখেছেন, এবং সরকারের পয়সা খরচ করে ওখানে ইফতার খাওয়ানো হয়েছিল আমি যতদূর জানি, এবং একটা বিরাট জনসভার আয়োজন করা হয়েছিল। এত কিছু করার পর উনি একজন তো রোহিঙ্গা না, অর্ধেক রোহিঙ্গা ফেরত পাঠাতে পারেন নাই। উল্টা আরো নাকি 1.5 লক্ষ ঢুকেছে, উনি ঢুকিয়েছেন আরো 1.5 লক্ষকে। এবং ঢুকিয়ে তারপর উনি যে তার কথা রাখতে পারলেন না, আমি আশা করেছিলাম অন্তত তিনি নিজে গিয়ে রোহিঙ্গাদের ক্যাম্পে নামাজ আদায় করবেন, কিন্তু উনি কোথায় নামাজ আদায় করেছেন আমরা জানি না। ইনফ্যাক্ট আপনাকে আমি পাল্টা একটা প্রশ্ন করি, উনি এই গত অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার আগে উনি কোথায় নামাজ আদায় করতেন? উনি কোন মসজিদে যেতেন, কিংবা কোথায় নামাজ আদায় করতেন, বা আদৌ নামাজ উনি আদায় করতেন কিনা ওই সময়টাতে এই ঈদগাহে, এটা কিন্তু আমরা জানি না। হ্যাঁ, ওনার টুপি পরা কোনো ছবি আমি উনি অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার আগে কোথাও দেখি নাই। আহ ওনার কোথাও নাই কিন্তু। সারা পৃথিবীতেও উনি কিন্তু নিজেকে মুসলিম হিসেবে যে খুব একটা পরিচয় দিতেন তাও না। কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পরে হঠাৎ তিনি বেশভূষায় হালকা পরিবর্তন এনেছিলেন। তো এইগুলি আসলে ইজ এ গুড সেলসম্যানশিপ, ইট ইজ এ গুড সেলসম্যানশিপ। আমরা খেয়াল করেছি গতবার ঈদে উনি যখন ঈদে জামাত পড়তে এসেছিলেন, আহ তখন নাকি অনেকে বলেছিলেন যে উনি যেন 5 বছর থাকেন, এবং দাবি উঠেছিল। তো এই হ্যাঁ, আমরা ধরনের কোনো স্লোগান দাবি, দিতেও দু একজনকে দেখেছি, হ্যাঁ, খুব দৌড়ে আসছিলেন, উনি এবং এর ভিডিও এবার করা হচ্ছিল, যখন বলে তখন আবার ভিডিও করার জন্য লোক রেডি ছিল। ওনার প্রেস সেক্রেটারি একদম নিজেই বিভিন্ন সময় ওনার ওই যাওয়া আসা হাঁটা চলার দৃশ্যগুলি ভিডিও করতেন। তো উনি তো এবার ঈদগাহেও আসতে পারতেন। উনি তো আর কারো প্রতিদ্বন্দ্বী ছিলেন না, তাই না? এবং ওনার সঙ্গে তো তারেক রহমানের সম্পর্ক খুব ভালো, তারেক রহমানের সঙ্গে তিনি দেখাও করেছেন এবার যে যমুনায় যে। তো উনি তো ঈদগাহেও আসতে পারতেন সবার সঙ্গে নামাজ পড়ার জন্য, মহামান্য কারণ দেশের রাষ্ট্রপতি, বাইরে। জি, মহামান্য রাষ্ট্রপতি একটা মোড়ায় বসেছেন, নিশ্চয়ই খেয়াল করেছেন। হুম, কিন্তু জোবরা গ্রামে মোড়া বিক্রেতাদেরকে ঋণ দেওয়া ভদ্রলোক কিন্তু মোড়ায় বসেন না, সেটা উপলব্ধি করলাম। উনি কিন্তু বিরাট একটা চেয়ার নিয়ে এসেছিলেন গতবার যখন ঈদগাহে এসেছিলেন, বিশাল চেয়ার। হ্যাঁ, তো এইবার তো মাননীয় প্রধানমন্ত্রী বসেছেন সাধারণভাবে, উনি যেহেতু ফিজিক্যালি ফিট, উনি বসেছেন নামাজের আসনে। কিন্তু ওনার পাশে রাষ্ট্রপতি বসেছেন একটা মোড়ায়। তো হতে পারে ক্ষুদ্র ঋণ দিয়ে যে মোড়াটি বানানো হয়েছিল সেই মোড়ায় মহামান্য রাষ্ট্রপতি বসেছেন, কিন্তু এই ক্ষুদ্র ঋণের মোড়ায় কিন্তু ক্ষুদ্র ঋণের জনক বসে না। হ্যাঁ, এটা হচ্ছে একটি উপলব্ধি আমার। আর হচ্ছে ওনার গতবারের ঈদগাহে আপনার নিশ্চয় মনে আছে, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সহ তরুণ উপদেষ্টাদেরকে ডানে বামে তিনি দাঁড় করিয়েছিলেন। সেই রকম অবস্থাটা এবার দেখলাম না। অন্তত তাদের একজন দুজনকে সাথে নিয়ে উনি যদি ঈদগাহে আসতেন ভালোই লাগতো আমাদের কাছে, খারাপ বড় লাগতো না। উনি তো উনি 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 হয়তো গিয়েছেন যমুনায় কোথাও, গিয়েছিলেন। উনি হয়তো কোথাও গিয়েছেন। উনি উনি কিন্তু পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, সৌজন্য বিনিময় করার জন্য, শুভেচ্ছা বিনিময় করার জন্য যমুনায় গিয়েছিলেন। এবং একটা ভিডিও দেখলাম যমুনায়, যে উনি বিস্ময়ের সঙ্গে বলেছেন যে এত লোক, এটা তো আমি আসলে ধারণা করিনি। তো প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতে এবার শুনেছি অনেক লোকজন গিয়েছিলেন, অনেককে দাওয়াত করা হয়েছিল। আবার অনেককে দাওয়াত করা পাওয়া সত্ত্বেও ভিড়ের কারণে ঢুকতেও পারেন। আমাদের এক বন্ধু মুস্তফা ফিরোজুরি বলেছেন, উনি লিখেছেন যে উনি নাকি দাওয়াত পেয়েছিলেন, গিয়েছিলেন ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত, তারপরে নাকি এত ভিড় ছিল যে উনি আর যেতে পারেননি। তো এত লোকের সঙ্গে প্রধানমন্ত্রীর এই যে সম্মেলনটা, একসঙ্গে মিলিত হওয়া, এটাকে আপনি কেমন ভাবে দেখবেন? প্রধানমন্ত্রী তো একজন রাজনৈতিক ব্যক্তি, এবং তার জনপ্রিয়তা এবং তার কাছে মানুষের যে অ্যাক্সেস বা প্রবেশাধিকার, সেটা তো সাধারণ একজন ব্যক্তির মতো হবে না। এবং প্রধানমন্ত্রী খুবই চেষ্টা করছেন সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য, যেটা আমি লক্ষ্য করেছি। তো সেই কারণে তার ওখানে ভিড় হয়েছে, বহু মানুষ তার সঙ্গে দেখা করতে পেরেছে, এটাই হওয়ার কথা স্বাভাবিকভাবে। বরং এটাই অস্বাভাবিক ছিল যে কোটি কোটি মানুষকে ঋণ দিয়ে দারিদ্র্য মুক্ত করার যে পরিকল্পনাকারী, যার কথা ছিল, উনি নোবেল প্রাইজ পাওয়ার পর উনি বলেছিলেন যে
দারিদ্র ঘরে চলে যাবে 2020 সালের মধ্যে। আমরা দেখলাম যে 2020-21 সালের মধ্যে দারিদ্র জাদুঘরে যাওয়ার কথা ছিল। আমি দেখলাম যে উনি নিজেই জাদুঘরের মতো একটা জায়গায় গিয়ে ঢুকে পড়লেন এবং ওই রকম একটি দর্শনীয় বস্তুতে পরিণত হয়ে আমাদের প্রধান উপদেষ্টা হয়ে বসে পড়লেন। কিন্তু দারিদ্র তো জাদুঘরে যায়ই নাই, উল্টা তার শাসনামলে দারিদ্র বেড়েছে, এটা ঘটেছে। তো উনি মানুষের সঙ্গে দেখা করেন নাই, উনি ব্যস্ত থাকতেন মূলত ওনার লোকজনের সাথে দেখা করার জন্য। উনি যাদেরকে পছন্দ করেন উনি তাদেরকে নিয়ে চলেছেন। উনি মোটেও জনগণের কাছে যাওয়ার বা জনগণকে পাত্তা দেন নাই, তিনি জনগণের মতামতকে উনি তোয়াক্কা করেন নাই। এবং উনি যেটা করেছেন, উনি ওনার ওইখানে যেতে সবার অনুমতি লাগতো, কিন্তু এনসিপির নেতাদের কোনো অনুমতি লাগতো না, তারা হাঁটতে হাঁটতে সেখানে ঢুকে পড়তো। আমরা সেটা দেখেছি। তো উনি তো মূলত আসলে প্রধান উপদেষ্টা ছিলেন, ওনার নিয়োগকর্তা যারা ওনাকে নিয়োগ দিয়েছে তাদের প্রধান উপদেষ্টা ছিলেন। উনি আমাদের প্রধান উপদেষ্টা আসলে হতে পারেন নাই। উনি স্পিরিচুয়ালি বা উনি মেন্টালি আমাদের প্রধান উপদেষ্টা হওয়ার চেষ্টাও করেন নাই। উনি পেশাজীবীদের সাথে দেখা করেন নাই, উনি ডাক্তারদের সাথে দেখা করেন নাই, উনি প্রকৌশলীদের সাথে দেখা করেন নাই, উনি কোনো বাঙালি সাংবাদিককে পারতপক্ষে সাক্ষাৎকার দেন নাই। এবং উনি ব্যবসায়ীদের সঙ্গে, উনি ব্যবসার চুক্তি স্বাক্ষর করেছেন আমেরিকার সাথে, কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে উনি 18 মাসে কোন ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বলেন কিংবা অন্য গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে বিজিএমইএ বলেন, তারা সাক্ষাৎ চেয়েছে, তারা ব্যর্থ হয়েছে, তাদেরকে তিনি সাক্ষাৎ দেন নাই। উনি ওনার মতো ব্যস্ত ছিলেন, ওনার উপদেষ্টাদেরকে নিয়ে উনি সলা পরামর্শ করতেন এবং উনি এক ধরনের উপভোগ করেছেন সময়টা। আসলে উনি আমাদের জন্য ওনার মাথা ব্যথা ছিল না, কোনোদিন বিভিন্ন উনি মিডিয়াতে জনগণকে এটাও নিয়ে জানলাম ভাবেন না। যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক সাংবাদিকদেরকে দাওয়াত করেছিলেন, এদের এই মধ্যে কারণে যারা উনি বুঝে নাই, এই কারণে কিন্তু উনি যারা বুঝে নাই মাসুদ ভাই, যে এত লোক কোত্থেকে আসে, এত লোক কোত্থেকে আসে। উনি দাওয়াত দিলে তো এত লোক আসবে। উনি ওনার ওইখান থেকে যে গত ঈদে যেসব দাওয়াত পত্র পাঠানো হয়েছিল, কারা পেয়েছিল, কারা তার সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছিল? উনি নিজে তো আমাদের রাষ্ট্রপতির সাথে দেখা করতে চান নাই। উনি নিজেই তো একটা অসাংবিধানিক কাজ করেছেন। উল্টা ওনার সাথে উনি কাউকে দেখা করতে দেন না। উনি আমেরিকা থেকে লোক উড়িয়ে এনে তাদেরকে দিয়ে পরিবেষ্টিত হয়ে বসেছিলেন। আমেরিকা, নেদারল্যান্ড, নরওয়ে, থাইল্যান্ড কিছু বাদ দেন নাই উনি। সারা দুনিয়ার লোক এনে জড়ো করেছেন, কিন্তু বাংলাদেশের এই সাধারণ মানুষের সাথে দেখা করার ওনার সময় ছিল না। সেই জন্য উনি তো বুঝতেও পারেন নাই এত লোক কেন আসছে। উনি জীবনে কোনোদিন দেখা করেছেন, সাধারণ মানুষের কাছে গিয়েছেন? আপনি আমাকে একটা জিনিস বলেন, উনি সাথে করে গ্রামীণ ব্যাংকের লোকদেরকে নিয়ে উনি গিয়ে নোবেল প্রাইজ নিয়েছেন, ফিরে এসে উনি দক্ষিণ প্লাজা একটা সম্বর্ধনা নিয়েছেন। কিন্তু উনি যাদেরকে উনি এই ঋণ দিয়ে এই নোবেল পুরস্কারটা পেয়েছেন, সেই লোকদেরকে আহ উনি কখনো অ্যাড্রেস করেছেন? উনি একটা সমাবেশ করার চেষ্টা করেছেন? উনি কিন্তু এরপরে 2007-8 সালে অন্তর্বর্তী সরকার পেয়েছিলেন আরেকটা, এবং সে অন্তর্বর্তী সরকার একই রকম ভাবে ওনাকে পুশ করেছিল, ওনাকে লাইমলাইটে আনার জন্য চেষ্টা করেছিল তখনও। কিন্তু সেই অন্তর্বর্তী সরকারের সময় উনি চাইলে পরে একটা দরিদ্র সমাবেশ করতে পারতেন, একটা ঋণ গ্রহীতার সমাবেশ করতে পারতেন। উনি রোহিঙ্গা থেকে ইফতার খাওয়ানোর টাইম পেয়েছেন, কিন্তু গ্রামীণ ব্যাংকের এত গ্রাহককে উনি কি একবেলা চা নাস্তা দিয়ে আপ্যায়ন করেছেন গ্রামীণ ব্যাংকে? যে উনি নোবেল পেয়েছেন, নোবেল তো একাবার নাই, গ্রামীণ ব্যাংক নিজেও পেয়েছিল। গ্রামীণ ব্যাংকে 1 সপ্তাহ যাবৎ ক্লায়েন্টদেরকে এক কাপ চা আর একটা বিস্কুট অফার করেছিল। আচ্ছা, আমরা এইসব এই প্রশ্ন করলে না ওনার ভক্তরা হ্যাঁ, ঝাঁপিয়ে পড়ে, আমাদেরকে অশালীন মন্তব্য করে ওনার ভক্তরা, এবং উনি অশালীন মন্তব্যগুলি দেখেন এবং ওনার লোকজন এগুলা করেছে। উনি তো মবের জনক হয়েছিলেন। যিনি কিনা মব করে তার কাছে লোকে দেখা করতে যাবে কেন? উনি বুঝবে কিভাবে? ওনার কাছে তো জনগণ মানে মব। হম। আচ্ছা, আমরা এবার যেটা দেখলাম যে এই যাদেরকে মানে যেসব সাংবাদিকরা অনুষ্ঠানে যাননি অথবা দাওয়াত পাওয়া সত্ত্বেও ব্যক্তিগত কাউরি যেতে পারেনি, তাদের অনেকেই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরবর্তীতে বিকেল বেলা সন্ধ্যার সময় অনেককে ফোন করেছেন এবং ব্যক্তিগতভাবে তাদের কুশল জিজ্ঞাসা করেছেন। আমাদের বন্ধু আনিস আলমগীর, তিনিও ফোন পেয়েছেন, এটা আমরা নিউজেও দেখলাম। আহ আহ অনেকের নাম নিউজে আসেনি, এরকম অনেক আছে। আমাদের আরেক দুজন আমাদের সিনিয়র ভাই মাহবুব কামাল ভাই, উনি আমাকে জানিয়েছেন যে ওনার সঙ্গে অনেকে কথা বলেছেন এবং ওনার খোঁজ খবর নিয়েছেন এবং উনি রীতিমতো অভিভূত হয়েছেন। এবং আমার ধারণা আপনিও কি ফোন পেয়েছিলেন নাকি? আমি বলবো না।
সবকিছু বলতে হয় না, মানে বিষয়টা কিরকম জানেন, যে কিছু কিছু স্মৃতি, কিছু কিছু কথা, কিছু কিছু বিষয় আমার মনে হয় যে একাই উপভোগ করা উচিত, এটা না বলা ভালো। তবে আনিস ভাই বলেছেন, মাহবুব কামাল ভাই আপনাকে জানিয়েছেন, আমার ধারণা আপনিও এরকম পেয়েছেন, অথবা আপনিও বলেন নাই। কেউ বলবে কেউ বলবে না, এটাই আনন্দের ব্যাপার। তবে যারাই এই কল পেয়েছেন এবং এই কলগুলি তাদেরকে অবশ্যই অভিভূত করেছে, এবং তিনি মানবিকভাবে কথা বলেছেন তাদের সঙ্গে। আমি বলবো না আপনিও বলেন নাই কাউকে, কিন্তু যারা তো পেয়েছেন তারা কেউ কেউ আমাদের সঙ্গে শেয়ার করেছেন, আমি তাদের টুকুই বলি। তিনি অত্যন্ত মানবিকভাবে কথা বলেছেন এবং কাজটা খুবই ভিন্ন ধরনের একটা বিষয় ছিল। আমরা যেটা শুনে অভ্যস্ত সেটা হচ্ছে একটা রেকর্ডেড ভয়েস মেসেজ আমাদের কাছে আসতো, আমি অমুক আগে আপনাদেরকে বলছি, এবং সারা বাংলাদেশের লোক সেটা শুনতো সমভাবে। এটা খারাপ কিছু না, কিন্তু মানুষ কিন্তু বুঝতো যেটা রেকর্ডেড। তো এই রেকর্ডেড বস্তুটা সকলেই পায়, যেটা পাওয়ার পরে মানুষ খুশি হয়, কিন্তু এটা এক ধরনের শুভেচ্ছা, এটা মেকানাইজড। হ্যাঁ, কিন্তু এই ধরনের ব্যক্তিগত সম্মান পাওয়া বা কাউকে দেওয়া, আমি মনে করি এটা খুবই মানবিক। এবং তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে ফোনটা করেছেন, কিন্তু তিনি কথা বলেছেন কিন্তু প্রধানমন্ত্রীর মতো না, তিনি বন্ধুর মতো কথা বলেছেন। তিনি সম্মান দিয়েছেন যারা সিনিয়র তাদেরকে, এবং তিনি একেবারেই রাজনৈতিক কোনো কথা বলেন নাই। তিনি কে কি কথা বলে, কার কথা কোথায় তার ভালো লেগেছে লাগে নাই, এই বিষয়গুলি নিয়ে কথা বলেছেন। এবং এইটা আমাদের কাছে, আমার কাছে মনে হয় যে এই মানবিক প্রধানমন্ত্রী বা মানবিক ক্ষমতাবান ব্যক্তিদেরকে আমরা দেখতে চাই। স্পাইডারম্যানের একটা খুব চমৎকার ডায়লগ আছে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। এখন এই গ্রেট রেসপন্সিবিলিটি যারা কাঁধে নেয়, তাকে সে পারুক বা না পারুক, এই জোয়ালটা কিন্তু তাকে বইতে হবে, তাই না? কিন্তু এই গ্রেট রেসপন্সিবিলিটি যদি মানুষটাকে অমানবিক করে তোলে, ক্ষমতার দম্ভে দাম্ভিক করে তোলে, ক্ষমতার এই জোয়াল যদি তাকে মানুষের কাছে না নিয়ে এসে মানুষের চেয়ে অনেক উপরে নিয়ে স্থাপন করে, তাহলে ক্ষমতা অর্থহীন হয়ে যায়। আমি একটা উদাহরণ দেই আর কি। সবাই বলে যে বটবৃক্ষ থাকে মাটির কাছাকাছি, বিদ্যা ভারে মানুষ নত হয়, ফল ভারে বৃক্ষ নত হয়, এগুলি হচ্ছে একটা কথা, বাগধারা। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই যে বৃষ্টির যে মেঘ, সেটা কিন্তু নিচে নেমে আসে। অনেক উঁচুর মেঘটা থাকে সাদা, সেই মেঘ আমরা ধরতে পারি না, কিন্তু মেঘটা যখন ভারী হয়, বৃষ্টি দিবে, এটা কালো হয়ে আমাদের একেবারে আমাদের মাথার কাছাকাছি চলে এসে বৃষ্টি ঝরায়। আপনি যতক্ষণ পর্যন্ত কারো উপকার করতে চাইবেন, কারোর জন্য কাজ করতে চাইবেন, আপনি তার ফলে এই যে বোঝার চেষ্টাটা, এটা আমাকে মুগ্ধ করেছে। উনি পারুক না পারুক, সবকিছুতে সফল তো কেউ হয় না। 70 ভাগ সফল হবে, 50 ভাগ হবে, 60 ভাগ হবে, 80 ভাগ হবে, তাই না? কিন্তু ওনার চেষ্টাটা, আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়স্ক সাংবাদিক একটা কল পেয়েছে তার কাছ থেকে, তাই না? এটা একটা সম্মান। এবং এই যে দাওয়াত দিয়ে কাউকে চা মিষ্টি খাওয়ানো, একটা হচ্ছে অফিসিয়াল, কিন্তু আরেকটা হচ্ছে ফ্রম হার্ট। আমি কিন্তু খুবই আনন্দিত হয়েছি, আমি এই জিনিসটাতে মুগ্ধ হয়েছি। আগামী বছর উনি ফোনটা নাও করতে পারেন, বা আর কোনোদিন ফোন নাও করতে পারেন, তাই না? কিন্তু এই যে একটা স্মৃতি মানুষকে তিনি দিয়েছেন, এটা আনন্দের, একটা মানুষ সম্মানিত হয়, তাই না? আমার মায়ের কথাই চিন্তা করেন, আমার মা যদি এই বিষয়টা শুনে থাকে, তাহলে উনি কত আনন্দিত হয়েছেন। 17 বছরে তো এই ফোন কল তার ছেলে পায় নাই। বা আপনার স্ত্রী বা আপনার মা বাবাকে জীবিত থাকলে তারা আনন্দিত হয়েছে এই যদি আপনি কলটা পেয়ে থাকেন। আমি তো বললামই যে এই স্মৃতি আপনজনের সাথে ভাগ করা উচিত, আহ, অন্যদেরকে বলা উচিত না। এই জন্য যে অনেকে কি ভাববে জানেন, যে এটা বলে সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা বলে একটা, মানে আমরা যারা এটা পেয়েছেন তারা আলাদা হওয়ার চেষ্টা করছেন। আমি সবসময় মনে করি যে এই স্মৃতিগুলি আমাদের কাছে থাকা উচিত। কোনো একদিন ধরেন আমরা যদি বই লিখি, তখন আমরা ফোনটা পেয়েছিলাম কি পাই নাই, সেইটা আমরা উল্লেখ করতে পারবো। জি, অনেক ধন্যবাদ। আপনার সেই বইয়ের অপেক্ষায় থাকলাম। না, আপনি আমার বই আমার লিখলে আমার দর্শকরা ধারণা আরো অপেক্ষা ভালো করছে। লিখবেন। এবং এই কথোপকথন গুলাকে যদি ধরেন, আমি ধরে নিচ্ছি 15 জন পেয়েছেন, 20 জন পেয়েছেন, যারাই পেয়ে থাকেন, এই এই 20 জন যখন পাশাপাশি এই কনভারসেশন গুলো যদি রাখা হয়, তাহলে কিন্তু আমরা একটা চমৎকার একটা বই পাবো, যে আমাদের কনভারসেশনটা এরকম হয়েছিল। একটা ধারণা, সব তো মনে থাকে না কনভারসেশনে, কিন্তু একটা ধারণা। জি, অনেক ধন্যবাদ জনাব আব্দুল নূর তুষার। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ডাক্তার আব্দুল নূর তুষারের মানে উপলব্ধি, ঈদের দিন কেমন কাটলো, ঈদের দিন আমাদের নেতারা কেমন কাটালেন, ঈদের দিন তাদের আচরণ, এই নেতাদের আচার আচরণ আমাদের কতটুকু আশাবাদী করলো,
সবকিছু মিলিয়ে একটা ঈদের দিন চলে গেল। আমরা আগামীতে আবার ঈদ আসবে আমাদের নতুন আনন্দ নিয়ে, নতুন ধরনের উপলব্ধি নিয়ে। আপনার সবাই ভালো থাকবেন। আমি কেবল শেষ বেলায় একটা কথাই বলি, আমাদের যারা রাষ্ট্রনায়ক হন, সরকার প্রধান হন, সরকারে যারা থাকেন, তারা যে আমাদের সব সমস্যার সমাধান করে দিতে পারবে তা কিন্তু নয়। কিন্তু আমরাও জানি পারবে না, কিন্তু আমরা তাদের কাছে কি চাই? আমরা চাই যে ওনারা যে আমাদের প্রবলেমটা, আমাদের সমস্যাটা উপলব্ধি করতে পারছেন, আমাদের সমস্যাটাকে ওনারা যদি ওনাদের নোটিশে নিতে পেরেছেন এবং সেটা কিছু করার কথা ভাবছেন, চেষ্টা করছেন, এটুকুই কিন্তু আমাদের আনন্দ দেয়। এই আনন্দটুকু আমরা আগামীতে পেতে চাই। এখন এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আমি কি আপনার সাথে একটা লাইন যুক্ত করতে পারি? প্লিজ প্লিজ বলেন। আমি একটা উপদেশ পেয়েছিলাম জীবনে, সেটা হচ্ছে আমাকে কেউ বলেছিল যে তুমি কোনো কিছু পারবে বলেছিলে, কিন্তু যদি না পারো তবে গিয়ে বলো যে আমি পারি নাই। এই পারি নাই এই স্বীকৃতিটা প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছিলে। কিন্তু যে বলবে না যে আমি পারি নাই, সে কি আসলে চেষ্টা করেছিল? তাই আমি সবসময় রাজনীতিবিদদেরকে এই পরামর্শটা দিতে চাই যে সব পারবেন না, কিন্তু যদি না পারেন আপনি বলবেন মানুষদেরকে যে আমি পারি নাই, আমি চেষ্টা করেছিলাম। মানুষ জানেন এই চেষ্টাটাকে অনেক ভালোবাসে, যে সে আমারই মতো মানুষ, চেষ্টা করেছে, পারে নাই, আমিও তো পারি না, কিন্তু আমাকে বলেছে। এই ক্ষমতাবান যদি বলে যে আমি চেষ্টা করেছি, পারি নাই, আরেকবার সুযোগ পেলে পারবো, তখন আপনি ভোট পাবেন আসলে। কিন্তু আমাদের ক্ষমতাবানরা শুধু বলতে থাকে আমি এই করেছি, সেই করেছি, ওই করেছি। তো আপনার কাছে আমার মানে আপনার ভালো লাগে কি জানেন, আপনার অনুষ্ঠানটা খুব মানবিক। আপনি যে কথা বলেন এখানে একটা মানবিকতা আছে, এবং এটা আমার কাছে ভালো লাগে। আমরা কি আসলে কেউ কিছু হই? আমরা কিছু হই না মাসুদ ভাই, আমরা কিছু হই না আসলে। আমরা চেষ্টা করি, এবং এই চেষ্টাটাই আনন্দের। আমরা কি পারি? আমরা আসলে পারি না। আমরা যতটুকু পারি আমার চেয়ে বেশি পারা লোক আছে। তা আপনার অনেক ক্লোজিংটা আজকে এত এত সুন্দর হয়েছে যে আমি মাঝখানে একটু যুক্ত রাখার যে আমি পারি নাই। তা আমরা অনেক কিছু পারি না কিন্তু ভাই, কিন্তু না, তারপরেও ধরেন ভাই চেষ্টা আপনি তো একটু একটু আমাকে বলেছেন বাড়তি, কারণ আমার ক্লোজিংটা। এরপরে গানের আরো কথাগুলো রয়েছে। মানুষের জীবনে রাজনীতিটা আসলে একটা বায়োস্কোপ, একটা স্বপ্ন, একটা নাটক। এখানের কোনো কিছুই স্থায়ী নয়। এমনকি আপনি যখন রাতে ঘুমোতে যাবেন, যে সিংহাসন আপনি রেখে গেলেন, সকালবেলা সেই সিংহাসন আপনার জন্য থাকবে কিনা এটি নিশ্চিত নয়। রাজপ্রাসাদের আরামকে দাঁড়ায় আপনি বসে আছেন, কিংবা যে বিছানায় আপনি শুয়ে আছেন, ওটি সকাল পর্যন্ত আপনার থাকবে এটি শিওর নয়। তো এই যে রঙের বায়োস্কোপ, নাট্যমঞ্চ, এই নাট্যমঞ্চের মানে খুব অল্পতম সময়ের জন্য আমরা যা কিছু করি, এই কাজগুলো আসলে মানে কতটা অনাহত, কতটা প্রয়োজন। অথচ এই রাজনীতির মাধ্যমে যেভাবে অমরত্ব লাভ করার সুযোগ রয়েছে, আপনি যদি রাজনীতির গণিত মানে ম্যাথমেটিক্স জানেন, রাজনীতির দর্শন ফিলোসফি জানেন, রাজনীতির যে ইতিহাস এটা অধ্যয়ন করেন, এবং রাজনীতির যে বাস্তবতা এটি মূল্যায়ন করেন, তবে এই বায়োস্কোপের যে সময়টুকু রয়েছে, রঙ্গমঞ্চের যে সময়টুকু রয়েছে, এটিকে আপনি পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারবেন। এমনিতেই আসলে যারা আধ্যাত্মিকতা চর্চা করেন, তারা মানুষের যে জীবনটি এটিকে একটি অনন্তকাল হিসেবে বর্ণনা করেন, যে এটার কোনো শেষ নেই। এটার শুরু হয়েছে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলো একসাথে তৈরি করেছিলেন এবং এই রুহের মধ্যে প্রাণ সঞ্চার করেছিলেন। মানে আমি, আমার বাবা হযরত আদম আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত রূহগুলো আল্লাহ কিন্তু একদিনে তৈরি করেছেন। এখন আবার আমাদের মৃত্যুর পরে আমাদের এই রূহগুলো আবার আল্লাহ নিয়ে নেবেন। সেখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, হাসর নাসর পর্যন্ত। এরপর আবার অনন্তকাল ধরে কেউ জান্নাতে থাকবেন, কেউ জাহান্নামে থাকবেন। কিন্তু এই যে শুরুটা হয় কেবলমাত্র রূহের, আর এটার শেষ হয় না। এর বাইরে বাকি যে পর্বগুলো, এই পর্বগুলোকে বলা হচ্ছে রঙ্গমঞ্চ। মানে আমরা এই পৃথিবীতে আসছি, পুরো জীবনটাই একটা বায়োস্কোপ।
এই স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, বাড়ি, গাড়ি, ক্ষমতা কোনো কিছুই আপন নয়। আবার আমরা কবরে যাচ্ছি, এটাও একটা ক্ষণিকের সময়, পার্মানেন্ট নয়। হাসরের ময়দান, দীর্ঘ সময় আমাদেরকে হাসরের ময়দানে থাকতে হবে, বিচারের ময়দানে থাকতে হবে। তারপরে যখন চূড়ান্ত সিদ্ধান্তের পরে আমরা স্থিতি হব জান্নাতে অথবা জাহান্নামে, তখন একটা অনন্ত সময় আমাদের জন্য শুরু হবে। এটাই পৃথিবীর ইতিহাস, সকল ধর্মের এই একই কথা, মূল কথা। তো সেই অর্থে যে যেখানে আছেন, মানে জীবনের যে যেখানে আছেন, একজন খুব ধনী হয়ে গেলেন, ওটা তার জন্য একটা রঙ্গমঞ্চ, বায়োস্কোপ। অর্থ চলে যেতে খুব সময় লাগে না, কিন্তু তিনি যদি অর্থের যে ম্যাথমেটিক্সগুলো রয়েছে ওটা ফলো করেন, তাহলে এই অর্থ তার জন্য লায়াবিলিটিস হয় না। ধরুন প্রেম করে, বা একজনের শরীরে অনেক শক্তি, মেহেরদিন টার্নার, তারপরে বিশ্ববিজয়ী গামা, এরকম শক্তিশালী, রক এরকম শক্তিশালী, কিন্তু অনেক বড় বড় শক্তিশালী জীবনের হিসাব মেলাতে না পারার কারণে ছোট্ট একটা দুর্ঘটনায় কঙ্কাল হয়ে গেছেন। একইভাবে ক্ষমতা, রাজনীতি একই অবস্থা। তো সেই দিক থেকে বর্তমান যারা ক্ষমতায় এসেছেন, বিএনপি এবং একই সঙ্গে জামাত, কেউ সরকারি দল, কেউ বিরোধী দল, তো ওনাদের আসলে সময়টা কতদিন, তাদের এই বায়োস্কোপ, জীবনের এই রঙ্গমঞ্চ, জীবনের এই নাট্যমঞ্চ, রাজনীতির এই বায়োস্কোপ কতদিন চলবে আল্লাহ জানেন। কিন্তু আপনি আমি যদি গণনা করতে জানি, তাহলে আমরা মোটামুটি আন্দাজ করে বলে দিতে পারবো যে এই বায়োস্কোপের পরিণতি কি, শেষ দৃশ্য কিভাবে রচিত হবে, এবং পরিণতি কোন দিকে গড়াবে। সেই দিক থেকে বর্তমান যে সরকার, সেই সরকার যারা পরিচালনা করছেন, আর সরকারের যারা প্রধান বিরোধী পক্ষ রয়েছে পার্লামেন্টে, রাজপথে, তাদের মধ্যে যে রসায়ন রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, তাদের মধ্যে যে ফিজিক্স রয়েছে, বস্তুগত যে বিষয় রয়েছে, এগুলো যদি আপনি পর্যালোচনা করেন, আপনি বলতে পারবেন যে এই বায়োস্কোপের ফলাফল ভালো নয়। প্রথম দৃশ্য ভালো হয়নি, এখনও ভালো চলছে না, আর ভবিষ্যতেও ভালো যাবে না। কেন যাবে না? প্রথমত হলো যে এই সরকারের দুটো অংশ, চারটি অংশ, আমরা বলি না পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এইভাবে আপনি সামনে, পেছনে, ডানে, বায়ে, এভাবে আপনি চার ভাগে ভাগ করতে পারেন। তো এই সরকারের পেছনে কি ছিল? শেখ হাসিনার 15 বছরের কর্তৃত্ববাদী শাসন ছিল, তিনটি বাজে নির্বাচনের উদাহরণ ছিল, বিস্ময়কর অর্থনৈতিক উন্নয়ন ছিল, নজিরবিহীন দুর্নীতি, জুলুম, অত্যাচার, একনায়কতন্ত্র, যেটিকে সবাই এখন ফ্যাসিবাদী বলে গালাগাল করছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, মানুষের জীবনমানের উন্নয়ন, মানুষের যে বাইং ক্যাপাবিলিটি, ক্রয় ক্ষমতা বাড়া, এবং বৈশ্বিক যে উন্নয়ন, সেই উন্নয়নের বিচারে বাংলাদেশের যে সূচক, প্রতিটি সূচক ধাই ধাই করে আকাশচুম্বী হয়ে যাচ্ছিল। যেভাবে জিডিপি বাড়ছিল, যেভাবে পার ক্যাপিটা ইনকাম বাড়ছিল, যেভাবে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছিল, যেভাবে পাসপোর্টের মূল্য বাড়ছিল, তো এটা বর্তমান সরকারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। আবার একই সঙ্গে অতীতে যারা অন্যায় করেছে, সেই অন্যায় যারা করেছে, চুরিচামারি যারা করেছে, বদমাইশি যারা করেছে, তো তাদের দ্বারা ইনফ্লুয়েন্স হবে, চুরি করতে চাইবে, ঘুষ দুর্নীতি করতে চাইবে, লুটপাট করতে চাইবে, এরকম লোক বিএনপির মধ্যে যারা আছে, তাদের জন্য এই মুহূর্তটি রীতিমতো স্বর্গের সময়। তারা এই মুহূর্তে মনে করবো আমরা স্বর্গে আছি, আমরা এই কাজগুলো করবো। এর কারণ হলো যারা অতীতে সব বড় বড় চোর, একটারও শাস্তি হয়নি, সবাই ধরাছোঁয়ার বাইরে চলে গেছে এবং দেশের বাইরে গিয়ে পায়ের উপর পা তুলে, আগে ঢাকা শহরে থাকতো, এখন লন্ডন, আমেরিকায়, সিঙ্গাপুরে, দিল্লিতে তারা থাকছে।
এটা আসলে কারো কারোর কাছে খুবই আকর্ষণীয় একটা ব্যবসা হতে পারে, যে ঠিক আছে আমরা চুরিচামারি করলাম, বিদেশে টাকা পাচার করলাম, বউ বাচ্চা নিয়ে বাকি জীবন আমরা ওখানে কাটালাম। বাংলাদেশে মামলা হলো, মোকদ্দমা হলো, গালাগালি হলো, তাতে আমাদের কি আসে যায়? এটা বর্তমান সরকারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। আপনি যদি পেছনের দিকে তাকান, এই পেছনের আওয়ামী লীগের জমানার এই দুটো। দ্বিতীয় যে চ্যালেঞ্জ, পেছনের চ্যালেঞ্জ, সেটা হলো গত 17 বা 18 মাসে। সেই 18 মাসের চ্যালেঞ্জ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এলেন, তার সঙ্গে কতগুলো ইসলামিস্ট গ্রুপ একত্র হলেন, এনজিও একত্র হলেন, তারপরে আমেরিকা, দিল্লি, চায়না সবাই কমপ্লাই করলেন, ইউরোপ কমপ্লাই করলো। কমপ্লাই করার পরেও 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুই করতে পারেননি। কেন পারেননি? এর কারণ হলো যে ভিত্তি যে মূলগুলো, একটা রাষ্ট্রের যে ভিত্তি মূলগুলো, এটা নড়বড় হয়ে গেছে। যেভাবে মব হয়েছিল, যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল, তারপরে যেভাবে ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছিল, এর প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা রিজন আছে, কারণ আছে। তো সেই কারণগুলো আপনি রাতারাতি বন্ধ করতে পারবেন না, রাতারাতি বন্ধ করতে পারবেন না। তো যার জন্য এই কারণগুলো থেকে বের হয়ে আসাটা এত সহজ বিষয় নয়। এটি বর্তমান সরকারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। ফলে পিছনে যদি আপনি তাকান, তাহলে এই পিছনে এই সমস্যাগুলো আপনাকে তাড়া করবে, নেগেটিভগুলো আপনাকে তাড়া করবে, আপনাকে পিছনে টানবে, আর পজিটিভগুলো মানুষের এক্সপেকটেশন আপনার সম্পর্কে বাড়িয়ে দেবে, যে শেখ হাসিনা তো ভালো ছিল, পদ্মা ব্রিজ করেছে, শেখ হাসিনা তো ভালো ছিল, সে এই 300 ফিট রাস্তা থেকে শুরু করে বাংলাদেশের সব রাস্তাঘাট ফকফকা করে দিয়েছে। তারপরে সমস্ত এয়ারপোর্টগুলো, সমস্ত এই যে মেগা প্রজেক্ট, রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে শুরু করে, মানে যেদিকে তাকাই শুধু ফুলের সমারোহ। সাভার থেকে গাজীপুরে যান, গাজীপুর থেকে আপনি আবার সেই টাঙ্গাইলের দিকে যান, আবার এদিকে সাভার থেকে আপনি টাঙ্গাইলের দিকে যান, রাস্তার দিকে তাকান, কি প্রশস্ত, ইউরোপ এর মতো রাস্তা। মানুষজন চাইবে যে তারেক রহমান সাহেব এরকম একটা দুটো রাস্তা করুন, রাস্তার মধ্যে থেকে, মানে রাস্তার পাশ দিয়ে একটা খাল হোক, লেক হোক, এই যে আপনি 300 ফিটের দুই পাশে দুটো লেক, কিংবা হাতির ঝিলের যে লেক, এই হাতির ঝিলের লেক যে খনন করা হলো, এত দৃষ্টিনন্দন, এত সুন্দর, ইউনিক, মানে শহরের মধ্যে যে একটা সার্কেল জলপথ তৈরি হলো শেখ হাসিনার জমানাতে। লোকজন চাইবে, আছে ঠিক আছে শেখ হাসিনা এটা করেছেন, ভালো কথা। আপনি গুলশান বাড়িধারা, এইটার যে এই লেকটা আছে, এই লেকটাকে আপনি হাতির ঝিলের মতো একটু করে দেন, লেকের চারিপাশে রাস্তা উদ্ধার করেন, সেখান দিয়ে আপনি ওয়াকওয়ে করেন, সেখান দিয়ে আপনি ওয়াটারওয়ে করেন, সেখান দিয়ে আপনি অন্ততপক্ষে 2 লেনের আপনি একটা ড্রাইভওয়ে করে দেন, টাকা নিয়ে ড্রাইভওয়ে করেন, সুন্দর একটা ড্রাইভওয়ে করে দেন। আপনি গুলশান বনানীর যে লেক আছে, বারিধারার যে লেক আছে, এর চারিদিকে যদি আপনার ড্রাইভওয়ে হয়, প্রচুর জায়গা আছে, মানে এখানে 2 লেনে বা 4 লেনের গাড়ি চলবে হাতির ঝিলের মতো, তারপরে সেখানে লোকজন চলাফেরা করবে, এই জায়গা আছে, এই জায়গা আছে। তো সেটা তাকে করতে হবে, এরকম চ্যালেঞ্জগুলো থেকে যাবে তার কাছে উন্নয়নের জন্য বর্তমান সরকারের কাছে। ফলে আগামীতে তাকে যদি এগোতে হয়, তাহলে অতীতের যে সকল নেগেটিভ জিনিস রয়েছে, একটা কাজও করা যাবে না, করলেই বলবে যে ওই যে আওয়ামী লীগের মতো এই কাজ করছে, আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের চরিত্র। আবার যদি করতে না পারে, আওয়ামী লীগ তো ভালো ছিল, আওয়ামী লীগ এই কাজ করতে পেরেছে, তারপর শেষ ওই কাজ করতে পেরেছে, এরা তো কিছুই করতে পারছে না, খালি বড় বড় কথাবার্তা বলছে। এই কথাগুলো মানুষ বলতে থাকবে এবং মানুষের মুখ আপনি বন্ধ করতে পারবেন না, গেল সামনে পিছনে। এখন ডানে এবং বামে, তো ডান বামের দুটো দিক আছে। ডান দিকে সাধারণত আপনজনেরা থাকে, বাম দিকে সাধারণত যারা থাকে, মানে তাদেরকে নেতিবাচক বলা হয়। তো বাম দিকে যদি আপনি ধরেন, বিরোধী দল আছে জামাত এবং এনসিপি। তো জামাত এবং এনসিপির নতুন যারা প্রজন্মের, তারা গত 17 মাসে তারা যে বিশ্বাস অর্জন করেছে যে এই বাংলায় তারা যা ইচ্ছে তাই করতে পারে, এই বাংলায় তারা রাজকীয় সন্তান, এই নতুন বাংলাদেশে তারা স্রষ্টা। 71-এর যুদ্ধ আর 24-এর যুদ্ধ, এই দুয়ের মধ্যে 24-এর যুদ্ধটাই গুরুত্বপূর্ণ। 71-এর মুক্তিযোদ্ধার চাইতে জুলাই যোদ্ধা যারা আছেন তারা শ্রেষ্ঠ।
আপনি এই তরুণ প্রজন্মের একজন দুজন নয়, লক্ষ লক্ষ যারা সমন্বয়ক নামে ছিলেন, হয়তো রাজনীতিতে অ্যাক্টিভ না, কিন্তু এই প্রজন্মের মধ্যে তারা মনে করে যে বিএনপি সুবিধাভোগী, তারা পলাতক একটি দল, মেরুদণ্ডহীন একটি দল। বেগম জিয়াকে যখন বন্দি করে রাখা হয়েছিল, তার বাড়ির সামনে বালির ট্রাক দেওয়া হয়েছিল, তারেক রহমান সাহেবের কোমর ভেঙে দেওয়া হয়েছিল, তিনি 17 বছর যত চেষ্টা করেন না কেন বাংলাদেশে আসতে পারেনি, তিনি স্কাইপিতে বসে বসে আঙ্গুল উঁচু করে বড় বড় কথা বলেছেন। তারা নতুন মুক্তিযোদ্ধা বিএনপিকে ক্ষমতায় বসিয়েছেন। ফলে তাদের মধ্যে যে একটা অ্যাটিটিউড থাকবে, সেই অ্যাটিটিউড মোকাবেলা করার মতো শক্তি বিএনপির হবে না। বিশাল একটা প্রজন্ম, এই যে জেনজি, এটা এখন হয়তো কোনো কথাবার্তা বলছে না, কিন্তু কয়দিন পরে দেখবেন যে তারা স্বরূপে আবির্ভূত হবে এবং তারা মনে করবে যে শেখ হাসিনার মতো একটা বিরাট শক্তিকে আমরা পরাজিত করেছি, কাজেই তারেক রহমান বিএনপি এটা কোনো শক্তিই না, নাথিং, বগাস। এই যে মন মানসিকতা এবং এই যে তাদের কনফিডেন্স, সেই কনফিডেন্স লেভেলটা তাদেরকে এগিয়ে দেবে। আর অ্যাগেনস্টে বিএনপির যে হীনমন্যতা, এটা তো সত্য যে বিএনপি মাথা নিচু করেছিল, সরকারকে ভয় পেত, মানে আওয়ামী লীগকে ভয় পেত, তারা কিছুই করতে পারেনি। তারেক রহমান সাহেব দেশে আসতে পারেননি এবং তিনি যে এসেছেন, কেন আসছেন, কিভাবে আসছেন, এটা আমাদের সবার চেয়ে তারেক রহমান সাহেব খুব ভালো জানেন। তো কাজেই এখানে বাম দিকে যে এনসিপি আছে তাদের সাথে এরকম একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। এনসিপিকে এই মুহূর্তে যারা প্রমোট করছেন সব দিক থেকে মুরব্বী হিসেবে, তারা জামাত। জামাত ৭১-এ পাকিস্তানের মতো একটা শক্তির সাথে দোসর হয়ে মুক্তিযুদ্ধের সাথে ৯ মাস সশস্ত্র যুদ্ধ করেছে এবং সশস্ত্র যুদ্ধ করার পর তারা এই দেশ ছেড়ে যায়নি, মাটি কামড়েছিল। ফলে জামাত আওয়ামী লীগের মতো নয়, বিএনপির মতো নয়, এই বাস্তবতাটা বুঝতে হবে। ৭১-এ এত বড় দুর্ঘটনা ঘটানোর পরেও তারা অনুশোচনা না করে, কোনো রকম দায় স্বীকার না করে এখনও পর্যন্ত বুক চিতিয়ে বাংলাদেশে আছে এবং নানা রকম কলা কৌশল করে সংসদে 78 সিট নিয়ে তারা বিস্ময়কর যুত্থান দেখিয়েছে। এটা এত সহজ বিষয় নয় বাম দিকে। দ্বিতীয়ত গত 17 মাসে তারা যে কৌশল দেখিয়েছে এবং গত 17 মাসে তাদের যে সফলতা, তারা যে ন্যারেটিভগুলো বিএনপির বিরুদ্ধে তৈরি করে ফেলেছে এবং নিজেদের ব্যাপারে তারা যে আত্মবিশ্বাস তারা অর্জন করেছে, ইয়েস দে ক্যান ডু। তারা 15 থেকে 20টি সিট পাওয়ার উপযুক্ত ছিল, সেখান থেকে তারা যদি 78-এ আনতে পারে তাহলে 178 মানে 178 পার্লামেন্টারি সিট তারা আরেকটু ধাক্কা দিলে পেতে পারে, এই বিশ্বাস তাদের হয়ে গেছে। তাদের একেবারে অখ্যাত একজন প্রতিদ্বন্দ্বী দ্বারা তারা তারেক রহমান সাহেবের মতো প্রার্থীকে যেভাবে গুলশানের মতো জায়গাতে নাস্তানাবুদ করে ফেলেছেন এবং তারা বিশ্বাস করেন যে এখানে ইঞ্জিনিয়ারিং করে আসলে জামাতের প্রার্থীকে হারানো হয়ে গেছে, মূলত জামাতের প্রার্থী জয়লাভ করেছে। এই যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস জামাতকে অনেক দূরে এগিয়ে দেবে, বিএনপিকে ভীষণ রকম বিপদে ফেলবে। এটা হলো বাম দিকের শক্তি। এবার ডান দিকের শক্তির কথা বলে আজকের বক্তব্য শেষ করব। ডান দিকে আছে বিএনপির সাহায্যকারী নেতা কর্মী থেকে শুরু করে সবাই। এখানে স্পষ্টতই জনাব তারেক রহমান নিজে, উজিরে আজম প্রধান ব্যক্তি, তার সঙ্গে আছেন তার পরিবার, তার কন্যা, তার স্ত্রী, এর বাইরে আছেন তার নিকটাত্মীয়, আর আছেন লন্ডন থেকে তার একান্ত আপনজন যাদেরকে তিনি উপদেষ্টা বানিয়েছেন তারা। এরপরে তিনি বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টর থেকে তার পছন্দের কিছু মানুষকে উপদেষ্টা নিয়োগ দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে তার প্রতিনিধি রূপে সেগুলো তদারক করতে দিয়েছেন। এটা হলো তার প্রথম টায়ার। এখন এই প্রথম টায়ারে যারা আছেন তারা সবাই রাজনীতিতে হাতে গোনা অল্প কয়েকজন ছাড়া সবাই অনভিজ্ঞ, অপরিপক্ক এবং ক্ষেত্র বিশেষে পদ পদবীর জন্য অনুপযুক্ত। 2 নম্বর হলো যে এখানে সবাই এই প্রথম রাষ্ট্র পরিচালনায় এলেন, যেটা একটা ফার্স্ট টায়ারের কিচেন ক্যাবিনেট। এই প্রথম তারা রাষ্ট্র পরিচালনায় এলেন এবং এমন একটা পরিবেশ পরিস্থিতিতে তারা রাষ্ট্রের দায়িত্ব নিলেন যেখানে রাষ্ট্র ফাংশন করছিল না বা করছে না এখন পর্যন্ত। একটা সিস্টেম ধারাবাহিকভাবে যদি ফাংশন করে, সেখানে একজন একেবারে অবোধ শিশুকে সিংহাসনে বসিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব, কিন্তু এখন রাষ্ট্রের প্রধান নির্বাহীকে সব কিছু করতে হবে, সব সিদ্ধান্ত। তিনি ইচ্ছা করলে ছাগল পালন করতে পারেন, তিনি ইচ্ছা করলে বাঘ পালন করতে পারেন, তিনি ইচ্ছা করলে খাল কাটতে পারেন, তিনি ইচ্ছা করলে আকাশে
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারেন, তিনি ইচ্ছা করলে কিম হতে পারেন, তিনি ইচ্ছা করলে সম্রাট আকবর হতে পারেন। এরকম একটা নড়বড়ে অবস্থা রয়েছে। তো সেখানে প্রথম টায়ার নিয়ে এই রাজ্যের বা এই রাষ্ট্রের সব কিছু শক্ত হাতে দমন করা আমার কাছে সহজ মনে হচ্ছে না। দ্বিতীয় টায়ার হলো স্তর হলো ওনার প্রিয়জন দলের মধ্যে যারা আছেন তাদেরকে উনি নিয়োগ দিয়েছেন, বিশেষ করে ইয়াং তরুণ তুর্কি, যাদেরকে তিনি তুমি তুমি করে বলেন, মানে ছোট ভাইয়ের মতো বলেন। এরাও অনভিজ্ঞ, এদের কারো কারো বিরুদ্ধে ভীষণ রকম বদনাম রয়েছে। এদের যোগ্যতা, অনেকের যোগ্যতা নিয়ে ভীষণ রকম প্রশ্ন রয়েছে। হাতে গোনা দুই একজন ছাড়া বেশিরভাগ মানুষ, মানে তার যে দ্বিতীয় স্তরের তার স্নেহভাজন যারা আছে, তারা সমাজে নিন্দিত, পরিবারে নিন্দিত, নিজেদের পরিবারে নিন্দিত, বাবা মা আত্মীয় স্বজন কেউ তাদেরকে পছন্দ করে না। তারা যে সোসাইটিতে আছেন সেই সোসাইটিতে তারা অনেকটা ফালতু, অসামাজিক, ব্যক্তিত্বহীন, লোভী, দরিদ্র, টাউট, বাটপার হিসেবে অনেকের খ্যাতি জুটে গেছে। এরপরে তৃতীয় স্তরে আছে দলের সিনিয়র নেতৃবৃন্দ, তাদেরকে তিনি ফেলতেও পারেন না আর নিতেও পারেন না, কিন্তু তাদেরকে বিভিন্ন পদ পদবি দিয়ে রেখেছেন, যাদের সঙ্গে তার মনস্তাত্ত্বিক, মানে জনাব তারেক রহমান সাহেবের মনস্তাত্ত্বিক দূরত্ব আছে, কিন্তু এরা পদ পদবিতে আছেন। যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা কেউ মানে গায়ে গা লাগিয়ে কাজ করবেন না, করছেন না। আবার এদের অনেকের শরীরও নষ্ট হয়ে গেছে, বয়সও বেড়ে গেছে, বয়স প্রায় অনেকের 70-75-এর উপরে উঠে গেছে। ফলে তারা যেখানেই থাকেন তারা এই তিনটি কারণে, তারা অনেকেই বেগম জিয়ার আপনজন ছিলেন, অনেকে তারেক রহমান সাহেবের সাথে মনস্তাত্ত্বিক দূরত্ব রয়েছে, আর অনেকের বয়সের ভারে তারা নুজো। ফলে এখানে আউটপুট আসবে না। আর চতুর্থ যে স্তরটি রয়েছে সেটি হলো কতগুলো মীর জাফর, মীর মদন, রায়দুল্লভ, ইয়ার লতিফ, যারা বেগম জিয়ার ক্ষতি করেছে, তারেক রহমান সাহেবকে টিটকারি করেছে, তার কথা শুনানি, তার মৃত্যু কামনা করেছে, এবং পুরো সময়টি তারা যখন যেখানে যে দরগা পেয়েছে সেই দরগায় তারা বাতি জ্বালানোর চেষ্টা করেছে। এই ধরনের দোদুল্যমান অস্থির প্রকৃতির একটা গ্রুপকে তিনি তার কাছে টেনে নিয়েছেন, যারা তিনি পার্লামেন্টারি কমিটির বৈঠক করবেন, সেখানে বসে পিছনে বসে তারা সুদা কাটবে। তারা মন্ত্রণালয়ে বসে চেয়ারে বসে যখনই লোকজন পাবে এই প্রধানমন্ত্রীর গীবত গাইবে। এই সেম কাজটি শেখ হাসিনা করেছিলেন। ফলে এই যে তার ডান দিকে চারটি স্তর আমি বললাম, ফোর্থ টায়ার অফ পাওয়ার, ক্ষমতার যে চারটি বলয় রয়েছে, এটার এই যে আমি ব্যাখ্যা দিলাম, আপনি একটু দ্বিমত করেন তো, কাউন্টার করেন। আর যদি কাউন্টার করেন ভালো কথা, আই এম সরি। আর যদি একত্র হন তাহলে এখান থেকে ভালো ফলাফল কীভাবে আসবে? দ্বিতীয় টায়ারের কথা বললাম, মানে দ্বিতীয় যেটা বাম দিকের কথা বললাম সেটা একটু স্মরণ করুন। সামনের কথা বললাম, পেছনের কথা বললাম, সব মিলিয়ে সরকার যদি ভালো করতে পারে, ইট উইল বি মিরাকল। আর সরকার যদি ভালো করতে না পারে, সেটা হবে একেবারে স্বাভাবিক একটি ঘটনা। আর আমরা যারা জনগণ, আমরা যেভাবে নিয়তির খপ্পরে পড়ে গেছি, এই নিয়তির খপ্পরে আমাদের এই দুর্ভোগ দুর্দশা, মানে তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম, আমাদের চোখের সামনে আমাদেরই প্রাসাদ জ্বলতে থাকবে, আমাদের কিচ্ছু করার থাকবে না। এটাই আমাদের নিয়তি। কেন সেই নিয়তি? সেটা হয়তো একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে পড়েছে। রাজনৈতিক কারণ, ক্ষমতা দখলের কারণ, তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক, সামাজিক আরও অনেক অনেক বিষয়গুলো রয়েছে। তো এই বিষয়গুলোর মধ্যে সাম্প্রতিক সময় ইসলামী ব্যাংক এবং অন্যান্য ব্যাংকগুলো নিয়ে যা কিছু হচ্ছে, তাতে করে জামাত এবং বিএনপির যে সংঘর্ষ, সেই সংঘর্ষটি যে কোনো সময় ভয়ঙ্কর রূপ লাভ করতে পারে। এখানে জামাতকে আপনি যতই তুচ্ছ এবং তাচ্ছিল্য করেন না কেন, বিষয়টা হলো যে শেখ হাসিনার পতনের জন্য মাস্টার মাইন্ড হিসেবে জামাত এবং এনসিপি তারা যে কর্মকাণ্ডগুলো করেছে, এবং ওই সময়টিতে রেজিমকে চেঞ্জ করার জন্য তাদের যে প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল, এবং তাদের যে প্রস্তুতি ছিল, এবং অনেকে যেটা বলার চেষ্টা করছেন যে প্রয়োজনে আমরা সশস্ত্র যুদ্ধের দিকে চলে যেতাম বা বিদ্রোহের দিকে চলে যেতাম। গত 17 মাস ধরে জামাতকে বা জামাতের সেই সমস্ত শক্তিকে কোনো অবস্থাতেই
নিউট্রালাইজ করা যায়নি, বরং সে সকল শক্তি তারা মত্ততা অর্জন করেছে। গত 17 মাসে ইউনূস জমানাতে জামাত এবং জামাত সমর্থিত যে সকল প্রক্সি গ্রুপ রয়েছে, তাদের যে আত্মবিশ্বাস ছিল, তাদের যে ক্ষমতা ছিল, কথাবার্তা ছিল, এর মূলে যে কেবলই মাত্র আবেগ তা নয়। সেখানে অর্থ ছিল, সেখানে বিত্ত ছিল, সেখানে অস্ত্র ছিল, সেখানে বিদেশি কানেকশন ছিল। এবং জামাতের মতো একটি সংগঠনের যে এত বহুমাত্রিক কানেকশন থাকতে পারে, এটা বিএনপি এখন যেভাবে বুঝতে পারছে না, একইভাবে জামাতের সম্পর্কে আওয়ামী লীগ চোখ বুজেছিল, তারা বুঝতে পারেনি। তাদের চোখের সামনে এই শক্তিটি বের হয়ে আসছে। এখন এই যে হঠাৎ করে তারেক রহমান সাহেব যে ক্ষমতায় এলেন, এতে করে কি জামাতের কোনো ক্ষমতা কমেছে না বেড়েছে? নিঃসন্দেহে বেড়েছে। এর কারণ হলো যে যেহেতু বিএনপি এখন ক্ষমতায় রয়েছে, বিএনপি ক্ষমতায় থেকে তারা যে সিনিয়র বা সিন ক্রিয়েট করতে পারবে, যেটা আওয়ামী লীগ জামানাতে সম্ভব ছিল না। 2 নম্বর হলো যে তাদের আগে বিভিন্ন জায়গাতে তাদের যে প্রক্সি লোকজন ছিল, সেই প্রক্সি লোকজন 17 মাসে আরও শক্তিমত্তা অর্জন করেছে। এবং একই সঙ্গে তারা যেভাবে বিএনপির বিরুদ্ধে ন্যারেটিভগুলো তৈরি করে ফেলেছে, সেই ন্যারেটিভগুলো তারা যেভাবে মার্কেটিং করছে, ব্যক্তি তারেক রহমান থেকে শুরু করে সালাউদ্দিন সাহেব এবং তারেক রহমান সাহেবের যারা পরিবার, একান্ত পরিবার পরিজন, আমরা নাম উচ্চারণ করতে পারবো না, তাদেরকেও টার্গেট করে বিভিন্ন বট বাহিনীর মাধ্যমে যে সকল অপপ্রচার চালানো হচ্ছে, বিএনপির লোক যতই চোখ বুজে থাকুক, বিএনপির লোক যেভাবে কানে তুলা দিক না কেন, ঘটনা কিন্তু ঘটে গেছে। বাংলাদেশের মধ্যে যে বড় বড় পত্রপত্রিকাগুলো রয়েছে, সেখানে যত সাংবাদিক রয়েছে এবং তাদের মধ্যে বিএনপি সম্পর্কে যে নেতিবাচক প্রচার চালানো হয়েছে, তারই প্রেক্ষিতে অনেকে চাকরিচ্যুত হয়েছে গত কয়েকদিনে। তো এগুলোর একটা প্রতিক্রিয়া রয়েছে এবং সেই প্রতিক্রিয়া এখন সংঘাতে রূপ নিতে যাচ্ছে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলি যে রাজনীতির ক্ষমতা লাভ করা, সিংহাসন লাভ করা দ্বন্দ্ব সংঘাতের দ্বিতীয় বা তৃতীয় নয়, চতুর্থ যাকে বলা হয় আইটেম। এই যে যত যুদ্ধ দ্বন্দ্ব সংঘাত বাধে, সেখানে সিংহাসন নিয়ে বা সিংহাসনে বসা না বসা নিয়ে এটাকে যদি আপনি ধরেন, এটা 4 নম্বর। যুদ্ধ এবং দ্বন্দ্ব সংঘাতের 1 নম্বর কারণ নারী। এই পৃথিবীতে নারী নিয়ে যত যুদ্ধ হয়েছে, সেটা নারীর ক্ষমতায়ন বলেন, নারীর ক্ষমতাহীনতা বলেন, নারীর কান্না বলেন, নারীর অশ্রু বলেন, নারীর অপমান বলেন, কিংবা নারীর প্রেম বলেন, কিংবা নারীর বিশ্বাসঘাতকতা বলেন, নারীকে নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছে। দ্বিতীয় যে যুদ্ধটা হয়েছে নারীর পরে, সেটা হলো অর্থ নিয়ে। টাকার লোভে মানুষ যুদ্ধ করেছে, অথবা টাকার প্রয়োজনে যুদ্ধ করেছে। এখন যে ইরানে যুদ্ধ হচ্ছে, আমেরিকা টাকার প্রয়োজনে তারা যুদ্ধ করে চলেছে, তাদের লুটপাট করতে হবে। অন্যান্য বিষয় আছে, আমি শুধু এই দুটো বিষয় বললাম। নারী 1 নম্বর, 2 নম্বর হলো টাকা। আপনারা দেখেন যে গত 17 মাসে নারীর প্রসঙ্গ বাদ দেন, টাকার প্রসঙ্গটা যদি আমরা ধরি, তাহলে এখানে বিএনপি এবং জামাতের যে সম্পর্কটি, সেই সম্পর্কটির ক্ষেত্রে অর্থযোগ এখানে মূল নিয়ামক ছিল। বিএনপির সঙ্গে জামাত যেটা পারেনি বা করতে পারেনি, সেটা হলো এই যে বিএনপির লোক যেভাবে চাঁদা কালেকশন করেছে, যেভাবে চাঁদাবাজি করেছে, এটা জামাত তাদের সাথে পেরে ওঠেনি। আর জামাতের পক্ষে এটা সম্ভব ছিল না, বিকজ এই কাজ করার জন্য যে ম্যান পাওয়ার দরকার, সেটা তাদের ছিল না। ফলে তারা টাকা উপার্জন করতে পারেনি বটে, কিন্তু তাদের মেজাজ ভীষণ রকম গরম ছিল। তাদের মেজাজ ভীষণ রকম গরম ছিল এবং তারা এটা নিয়ে যত রকম সমালোচনা করা দরকার, বিএনপিকে চাঁদাবাজ বানানো দরকার, মির্জা আব্বাসকে চাঁদাবাজ বানানো দরকার, আমিনুল, তারপরে নবী থেকে শুরু করে এরশাদ, যারা যারা আছে বিএনপির পাওয়ার ফ্যাক্টর, ঢাকা শহরে যারা নির্বাচন করেছে, ওই যে ওখানে নির্বাচন করেছে নীরব, সে অবশ্য দলীয় মনোনয়ন পাননি, যাকে বলা হয় কারণ বাজার থেকে। এরপরে গুলশান বনানী বাড্ডার এই এলাকার একটা এলাকাতে এক ভদ্রলোক কাইয়ুম, মানে এদের সবারই চরিত্রটা হনন করে এমনভাবে করে দিয়েছে এবং এরা সবাই কিন্তু
বলতে গেলে মানে পরাজিত হয়েছে, আমিনুল পরাজিত হয়েছে, নীরব পরাজিত হয়েছে। এই যে তাদের যে সফলতা, এই সফলতার মূল ব্যাপার হলো যে চাঁদাবাজি। চাঁদাবাজিকে তারা ঘৃণা করেছে, অথবা তারা চাঁদাবাজি করতে পারেনি, অথবা যারা করেছে তাদের সাথে দ্বন্দ্ব এবং সংঘাত শক্তিমত্তায় তারা পেরে ওঠেনি। ফলে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন থেকে শুরু করে সমস্ত কিছু যেমনভাবে করা হয়েছে, এবং সেই যে জায়গাগুলো প্রত্যেকটা জায়গাতে তারা বিজয়ী হয়েছে, প্রত্যেকটা জায়গাতে তারা বিজয়ী হয়েছে। কাজে এই অভিজ্ঞতা দিয়ে আগামীতে যে সকল আসনকে তারা টার্গেট করবে, সে সকল আসনে প্রথম তাদের টার্গেট হবে এই অর্থনৈতিকভাবে যে বৈষম্য, চাঁদাবাজি, এটাকে তাদের মূল মন্ত্র করা। দ্বিতীয়ত তারা যে কাজগুলো করেছে সেটা হলো দেশের ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো, বিশেষ করে সমস্ত ব্যাংক, বিমা, বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, এই সব জায়গাগুলোতে তারা তাদের যে ইন্টেলেকচুয়াল যে অ্যাসেটগুলো রয়েছে, এলিমেন্টগুলো রয়েছে, ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টগুলো তারা একেবারে পাগলের মতো রাতারাতি ব্যবহার করে ফেলেছে। উইদিন মানে শেখ হাসিনা যাওয়ার 48 ঘন্টার মধ্যে তারা সচিবালয়ের বড় বড় পদ পদবিগুলো, তারপরে দেশের গুরুত্বপূর্ণ আমলাতান্ত্রিক পদ পদবিগুলো থেকে শুরু করে যাকে বলা হয় ব্যাংক এবং বিমাতে তারা তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছে, ইনক্লুডিং এস আলমের পরিবারের অধীনে থাকা সকল ব্যাংকগুলো। কিভাবে নিয়েছে, কেন নিয়েছে, সেটা পরের বিষয়। ফার্স্ট থিং হলো যে তারা এত দ্রুততার সঙ্গে যে কাজগুলো করেছে, সেই কাজগুলোর জন্য তাদেরকে ধন্যবাদ আপনাকে দিতেই হবে যদি আপনি বাঁচতে চান এবং আগামীতে জামাতের এই ধরনের কর্মকাণ্ড থেকে যদি নিজেকে রক্ষা করতে চান, তাদেরকে প্রথমত থ্যাঙ্কস দিতে হবে। দ্বিতীয়ত থ্যাঙ্কস দেওয়ার পরে খুব নরম মনে আপনাকে খোঁজ খবর করে জানতে হবে হোয়াট ওয়াজ দ্য পলিসি, পলিসিটা কি। এবং আপনি যদি পলিসি না জানেন তাহলে পারবেন না। এইবার অনেকে বলার চেষ্টা করেছেন যে একজন লোক আছেন জামাতের, একজন যাকে বলা হয় পেট্রন, আয়নাঘরে ছিলেন বন্দি, একজন সামরিক কর্মকর্তা, লম্বা লম্বা চুল, কর্নেল হাসিন, বেশ জনপ্রিয় কর্নেল হাসিন। তো তিনি বেশ স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে কথাবার্তা বলেন। তো তিনি বললেন যে এইবার যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেই ইঞ্জিনিয়ারিংয়ে তারা কীভাবে ইঞ্জিনিয়ারিং করবে, এই জন্য শেখ হাসিনার জমানাতে যারা এক্সপার্ট ছিলেন, যারা দিল্লিতে পালিয়েছিলেন, তাদেরকে গোপনে আনা হয়েছে এবং তাদের মাধ্যমে এই কাজগুলো করা হয়েছে। আমি সত্য মিথ্যা বলতে পারবো না, উনি বলেছেন, ওনার কথা শুনেছি এবং সেটাই আমি আপনাদেরকে বললাম। তো এখানে মূল ব্যাপার হলো যে জামাত যে কাজটি 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে ব্যাংকিং সেক্টরে যে কাজটি করে ফেলেছে, আপনি রাতারাতি বুদ্ধি দিয়ে যে জিনিসটি করা হয় ওটি বল দিয়ে আপনি কখনো পারবেন না। বুদ্ধির সাথে বুদ্ধি দিয়ে আপনাকে করতে হবে, কৌশলের সাথে কৌশল অবলম্বন করতে হবে, প্রতারণার সঙ্গে প্রতারণা, প্রতারণার সঙ্গে আপনি সত্য, আর সত্যকে সবসময় প্রতিষ্ঠা করতে হয় অন্য সত্য দিয়ে। সত্যকে কখনো মিথ্যা দিয়ে ধামাচাপা দেওয়া যায় না। অস্ত্রের মোকাবেলা করতে হয় অস্ত্র দিয়ে, এখানে আপনি সাধুতা দিয়ে পারবেন না। আর ক্রিটিক্যাল যে সমস্যাগুলো রয়েছে সেখানে আপনার দক্ষতা লাগবে। যেমন গোকরা সাপ আপনার সামনে পড়েছে, ফনা তুলেছে, গোকরা সাপকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার দক্ষতা লাগবে, অভিজ্ঞতা লাগবে, তাহলে আপনি বাঁচবেন। আদারওয়াইজ আপনি ওই সাপের ফুসফাস দেখলেই আপনি মরে যাবেন, সঙ্গে সঙ্গে আপনি মরে যাবেন, হার্ট অ্যাটাক করে আপনি মরে যাবেন। এখন এই যে কথাগুলো বললাম এই কারণে যে সরকার 1 মাস হলো ক্ষমতায় আসছে, এসেই ইসলামী ব্যাংকগুলো যারা দখল করেছে তাদেরকে সেখান থেকে বহিষ্কার করার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করছে। জামাত যেটা বলার চেষ্টা করছে যে সরকারের মধ্যে এস আলমের এজেন্টগুলো লুকিয়ে আছে, সঙ্গত কারণে কে এস আলমের এজেন্ট, কে এস আলমের লোক, এটা আপনার মুখস্থ বলে দিতে পারবেন। জামাত সেই ন্যারেটিভ কিন্তু ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। তো এস আলমের লোক জামাতের মধ্যে আছে, এস আলমের লোক আওয়ামী লীগের মধ্যে আছে, এস আলমের লোক বিএনপির মধ্যে আছে, কিন্তু জামাত সুকৌশলে এস আলমের যে যত কিছু আছে সব কিছু বিএনপির কাঁধে চাপিয়ে দিয়েছে। অথচ এস আলমের যে রাজনৈতিক উত্থান এই ইসলামী ব্যাংকের মাধ্যমে, এস আলমের যে কজন পেট্রন ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বা প্রধানতম ছিলেন জামাতের নেতা, প্রয়াত নেতা, যাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, মীর কাসেম আলী।
চট্টগ্রামের মানুষ, তার সঙ্গে মূলত এস আলমের সম্পর্ক, এবং সেখান থেকে তিনি ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ত হন এবং ফুলে ফেঁপে আজকের এই অবস্থা হয়ে যান। কাজেই জামাতের সঙ্গে এস আলমের সম্পর্ক নেই, এই কথা যে বলবে বোকার হদ্দ। আবার অন্যদিকে বিএনপি যে সকল নেতাদের সঙ্গে যে এস আলমের সম্পর্ক, এটা মিথ্যা নয়, তবে এখানে নির্বুদ্ধিতা এমন একটা পর্যায়ে, আমাদের যে গ্রামে একটা বিড়াল ছিল, সেই অবস্থা, অনেকগুলো বিড়াল ছিল, তো সব বিড়ালগুলো চুরি করতো, কিন্তু ওই বিড়ালটা সে কখনো চুরি করতে পারতো না। একটা মাছ চুরি করতে গেলেই যাওয়ার আগে একটা ম্যাও করে ডাক দিত, বা ধরুন শিকার উপরে দুধ আছে বা অন্য তরি তরকার আছে, সেটাকে সে খাবে, তার আগে সে সেখানে করলো কি জোরে 3-4টা লাফ দিয়ে সেই পাতিলটা সম্পূর্ণ উল্টে ফেলে দিল। তো ওই বিড়ালটা রোজ মার খেত। আমার কেন জানি মায়া লাগতো যে এই বেচারা কোনোদিন দুধ খেতে পারলো না, কোনোদিন সেই মাছের কাছে যেতে পারলো না, তার আগে মার ঠার খেয়ে দাঁত ভেঙে ফেলতেছে, পিটাই ফেলতেছে। তারা কয়েকবার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু বিড়াল আবার সেই অনেক 6 মাইল 7 মাইল দূর থেকে কী করে যেন ফিরে আসে। অদ্ভুত একটা ঘটনা। তো যাই হোক, তো এরকম বিএনপির মধ্যে এস আলমের যে সমস্ত লোকজন আছে, আমার কেন যেন তাদেরকে ওই বোকা বিড়ালের মতো মনে হয়। তাদের মুখের দিকে তাকালেই মনে হয় এ পার্সিয়ান ক্যাট, স্টুপিড পার্সিয়ান ক্যাট। অনেক লোক গোপনে গোপনে এস আলমের টাকা খেয়ে কি নুরানি তাদের চেহারা স্রোত হয়ে গেল, কেউ টেরই পেল না যে এস আলমের টাকা খাচ্ছে। আর সেই পার্সিয়ান ক্যাট, পার্সিয়ান বিড়াল, তাদের দিকে তাকালেই মনে হয় এস আলমের টাকা তাদের পকেটে গিজ 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 করছে। বোঝার চেষ্টা করুন কি নির্বুদ্ধিতা। এই নির্বুদ্ধিতা দিয়ে তো আপনি পারবেন না। যে আমাদের লোকজন যে ইসলামী ব্যাংক বা প্রতিষ্ঠানগুলো দখল করে এস আলমের 14 গোষ্ঠী সেখান থেকে তারা বের করে দিয়েছে, কর্মকর্তাদেরকে বের করে দিয়েছে, সেখানে তাদের নিজেদের লোক ঢুকিয়েছে, পরিচালনা পর্ষদ থেকে শুরু করে সব কিছু পুনর্গঠন করেছে। যেহেতু এই ব্যাংকটি তারা প্রায় 30 বছর নিরবচ্ছিন্নভাবে এই ব্যাংকগুলো তারা চালিয়ে আসছে, এবং ইসলামী ব্যাংক, ইসলামিক ধারা, ইসলামিক যে ধারায় এই যে সুদ কালেকশন করা হচ্ছে, এই পুরোটাই তাদের আবিষ্কার। ফলে আপনি তো জন্মদাতা বাবার সঙ্গে পাঙ্গা নিতে পারেন না। ব্যাংকের, ইসলামী ব্যাংক যদি করতে হয়, ইসলামী, এইটা জামাতের একটা ব্রেন চাইল্ড। কাজেই তাদের সঙ্গে আপনি পাঙ্গা নিতে হলে আপনাকে ওর চেয়ে অনেক বেশি বেশি দক্ষতা অর্জন করতে হবে। এস আলম অনেকগুলো ইসলামী ব্যাংক করার চেষ্টা করেছেন, ব্যাংকের মাধ্যমে ইসলাম শব্দটি যুক্ত করে মানুষের সেই যাকে বলা হয় আবেগকে ভরসা করে, পুঁজি করে তিনিও ব্যবসা করার চেষ্টা করেছেন অনেকে, কিন্তু কেউ সফল হননি। কোনো ইসলামী ব্যাংক, এমনকি স্ট্যান্ডার্ড চার্টার্ড রিলায়েন্স ব্যাংক, তাদের একটা ইসলামী ব্যাংকিং ডিভিশন আছে, সফল হতে পারেননি। কিন্তু ইসলামী ব্যাংক কেন হলো? এর কারণ হলো তারা ফাউন্ডার, তারা জানে যে এটা কিভাবে করতে হয়। মুখস্থ শরিয়া ভিত্তিক নাম দিয়ে, মুদ্রা বা বিভিন্ন নামঠাম দিয়ে তারা যে ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে, এটা পৃথিবীর জন্য একটা রোল মডেল। তো সেই রোল মডেলে জোর জবরদস্তি করে এস আলম বা আওয়ামী লীগ জমানাতে যা কিছু করা হয়েছে, তারা দাঁতে দাঁত চেপে পুরো আওয়ামী লীগের জমানাটাতে সহ্য করেছে। আর এখন আবার সেটা তারা পুনর্দখল করার জন্য, এখানে আমি বলছি পুনর্দখল করার জন্য তারা আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়েছে। বোঝার চেষ্টা করুন যে এখানে কিন্তু আওয়ামী লীগ তাদের উপর জুলুম নির্যাতন করেছে, তাদের বড় বড় নেতাদের ধরে ফাঁসি দিয়েছে। এই বেদনা যতটা না, তার চেয়ে তাদের বেদনা আওয়ামী লীগের লোকজন ইসলামী ব্যাংক দখল করেছে, আওয়ামী লীগের লোক ইসলামী ব্যাংক হাসপাতাল দখল করেছে, আওয়ামী লীগের লোক জামাতের যত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সব জায়গাতে গত 15 বছরে তারা তছনছ করেছে। সেই অর্থনৈতিক ক্ষোভ থেকে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার জন্য প্রস্তুতি তারা নিয়েছিল, এবং সেই প্রস্তুতিটি এই যে ছাত্র আন্দোলন, তারপর কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, ইনকিলাব মঞ্চ, এরকম বহু বহু সংগঠনের মাধ্যমে তারা যে প্রক্সি দিয়েছে, সেই শক্তিটা কিন্তু তাদের নিঃশেষ হয়নি। কাজে হঠাৎ করে একজন গভর্নর নিয়োগ করে রাষ্ট্র ক্ষমতায় বসে ইসলামী ব্যাংক থেকে জামাতের যারা লোকজন আছে তাদেরকে তাড়িয়ে দেওয়ার যে মানে যাকে বলা হয় চিন্তা চেতনা, বা যাকে বলা হয় যে চেষ্টা, এই চেষ্টার পিছনে
বিএনপির প্রস্তুতি থাকতে হবে। আর প্রস্তুতি যদি না থাকে তাহলে সংঘাত অনিবার্য। এবং সেই সংঘাত আমি তো আগেই বললাম যে পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, নারীর পরে সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছে অর্থনৈতিক কারণে। কাজেই জামাতের পেটে হাত পড়লে, জামাতের বায়তুল মালে হাত পড়লে জামাত কোনো অবস্থায় বসে থাকবে না। কথা শুনে বুঝেছেন যে আমি শুধুমাত্র ফ্যাক্টগুলো বলেছি। জামাতের বিরুদ্ধে একটা কথা বলিনি,